জঙ্গির কোনো ধর্ম হয় না, জঙ্গি শুধু ধর্ম দেখে মারতে পারে, কিন্তু জঙ্গির কোনো ধর্ম নেই। কি ন্যারেটিভ! ভারতবর্ষে প্রায় 2 কোটির মতো বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছেন। 1,20,00,000 মতো আছেন নাকি পশ্চিমবঙ্গে। ক্লিয়ার কাট জাস্টিস চাই, ক্লিয়ার কাট। পাকিস্তানের একজন রাষ্ট্রদূত সোভিয়েত রাশিয়াতে বসে বলছে ভারতের সংবাদ মাধ্যম অত্যন্ত বিপজ্জনক আচরণ করছে। অনেকে যখন ধরা পড়ছে তারা বলছে পাহেলগাঁওতে যাদের রয়েছে তাদের ধরে ঠ্যাং ভেঙে দিন না। ফারুক আবদুল্লাহ বলেছেন মেহবুবা মুফতির দিকে আঙুল তুলেছেন। মেহবুবা মুফতি নাকি মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে যোগাযোগ স্থাপন করতেন। একটা শব্দ আজকে খুব মাথায় ভেসে ভেসে আসছে, শব্দটা হচ্ছে ধর্মশালা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ধর্মশালা। হিমাচল প্রদেশে একটা জায়গার নাম হচ্ছে ধর্মশালা, নতুন স্টেডিয়ামও হয়েছে ওখানে, ক্রিকেট ম্যাচ তো দেখেছেন। সেই ধর্মশালায় দলাই লামা আছে। অনেকে ভাবছেন এই ধর্মশালার সাথে তাহলে এমনি ধর্মশালার কেন মাথায় আসছে, বা দলাই লামার সাথে এই ভারত পাকিস্তান যুদ্ধ এসবের সম্পর্ক কি? সম্পর্ক নেই। আমার কেন জানি না মনে হচ্ছে দেশটাই যেন একটা ধর্মশালা হয়ে গেছে। তথ্য বলছে 5 লক্ষ পাকিস্তানের মহিলা বা পুরুষ তারা ভারতে বিভিন্ন সময় বিয়ে শাদী করেছেন এবং তাদের সন্তান সন্ততি মিলিয়ে প্রায় সংখ্যা 25 লাখ আনুমানিক। কমও হতে পারে, বেশিও হতে পারে, এটা আমার তথ্য না। সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবী আশ্বিনী রয়েছেন, মিস্টার আশ্বিনী, তিনি বারবার এগুলো নিয়ে জনস্বার্থ মামলা করেছেন এবং অশ্বিনী বাবুর এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো বিভিন্ন উঠে আসে। এনআরসি, সিএ, বিভিন্ন বিষয় নিয়ে অশ্বিনী উপাধ্যায় বিভিন্ন সময় জনস্বার্থ মামলাগুলো করেছেন। সাম্প্রতিক ভারত পাকিস্তানের এই তীব্র সংঘাত, এই সংঘাতের প্রশ্নে এই প্রশ্নটা উঠে এলো। ভাবুন একবার, কেউ কেউ যদি প্রশাসনের মধ্যে প্রবেশ করে থাকে, নিশ্চিতভাবে বলা যায় কেউ না কেউ করেছে। একজনের ভিডিও দেখছিলাম, সেখানে তাকে এক সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কবে এসেছেন পাকিস্তান থেকে। তিনি উড়িতে থাকতেন এই জম্মু কাশ্মীরে 17 বছর আগে, এবং এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব কার্ডই আছে। তাহলে হিসেব মতো সে আছে। প্রশ্ন তুলেছে আমার তো তাহলে ডমিসাইলও হয়ে গেছে, তাহলে আমাকে কেন ফেরত পাঠানো হবে? আমি ভারতেরই নাগরিক। ভাবুন, জোরসে বলছে। চন্দননগরের ঘটনাটা তো আর+ নিউজে আপনারা দেখেছেন। সেখানে 41 বছর আগে এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, আসিম মুনিরের প্রিয় বিষয় দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের উপরে দাঁড়িয়ে দুটো দেশের আলাদা তৈরি হলো, তারপরেও সেখানে এসে বিবাহ শাদী এবং তারপর হচ্ছে সন্তান সন্ততি। হতেই পারে, যদি হয় তাহলে নাগরিকত্বের প্রশ্নটা এই দেশে কিভাবে সমাধান হবে? খুব বড় প্রশ্ন। তার কারণ সুযোগ সুবিধা যেভাবে আর কি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ভারতবর্ষে বড় দেশ, জনসংখ্যাটাও তো বিশাল। সেই জনসংখ্যার উপর কি তাহলে জাস্টিস করা হয়? তাহলে একটা দেশের প্রশাসন কিসের জন্য? নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা যে গর্ব অনুভব করি, যে নির্বাচন ব্যবস্থায় সরকার পরিবর্তন হয়, তাহলে সেই সরকার যারা নিজেদেরকে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক বলেন, সবকটা সরকারই বলেন তারা দেশের জন্য ভাবছেন, জাতীয়তাবাদী, তাহলে এই এতভাবে কিভাবে হলো আমরা জানতেই পারছি না, জানতেই পারতাম না নানাভাবে যে এত পাকিস্তানি রয়েছেন বিভিন্নভাবে। বেশিরভাগই হচ্ছে বিয়ে শাদী করে এসেছেন এবং তাদের সন্তান সন্ততি, আমি নাতিপুতি ছেড়ে দিলাম, তার কারণ 41 বছর আগে যার বিয়ে হয়েছে তার সন্তান সন্ততি পর নাতিপুতিও হওয়া সম্ভব। তাহলে তারা পাকিস্তানের নাগরিক থেকে গেল অথচ ভারতবর্ষেরও নাগরিকত্ব পেয়েছে, এটা কীভাবে সম্ভব? যখন এই সার্কুলারটা এলো যে পাকিস্তানি যারা ভারতে রয়েছে তাদের ছাড়তে হবে, তারপর বিভিন্নভাবে ছানবিন করা শুরু হলো। বিভিন্ন ক্ষেত্রে ডেটাগুলো দেখে দেখা হচ্ছে কেউ 41 বছর আগে, কেউ 37 বছর আগে, কেউ 25 বছর আগে, কেউ বা 17 বছর আগে। ভাবুন একবার, এই অবস্থা চলছে দেশে এবং সেই দেশ যুদ্ধে যাচ্ছে পাকিস্তানের সাথে।
তার আগে নিজের দেশের এই সমস্যার সমাধানটা কিভাবে হবে। তবে যখন ঢিলটা পড়ে তখন একটা তরঙ্গ তৈরি হয়, এটি বড় সড়ো পাথর পড়েছে, তাই তরঙ্গটা খুব জোরসে উঠছে এবং এই তথ্যগুলো সমস্ত বেরিয়ে আসছে, আর যা যা বেরিয়ে আসছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। ভারতবর্ষে বলা হচ্ছে এই মুহূর্তে সংসদে বলেছিলেন মন্ত্রী যে ভারতবর্ষে প্রায় 2 কোটির মতো বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছেন, 1 কোটি 20 লক্ষর মতো আছেন নাকি পশ্চিমবঙ্গে, তাহলে 80 লাখ গোটা ভারতে ছড়িয়ে রয়েছে। এবং পাকিস্তানি কত আছে তার এখনো নির্দিষ্ট ফিগার কিন্তু আসেনি, হয়তো পরবর্তী সময় এগুলো বেরোবে। সংখ্যাটা যোগ করুন কত গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই যে বারবার এই প্রশ্নটা তুলি, অনেকে এতে রেগে যান, এদেশের অনেক জাতীয়তাবাদী আছেন তারা রেগে যান যখন আমি বর্ডার সিকিউরিটির প্রশ্নটাকে আনি বা কিভাবে আসে। এই ভারত পাকিস্তান ম্যাচ অবিলম্বে বন্ধটা কেন করতে বলা হয়েছে? ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব, যে আবহ, তার আগেও তো যুদ্ধ হয়েছে, তারপর ক্রিকেট ম্যাচের নাম করে একটা ফান ফিয়েস্টা হয়েছে দেশ জুড়ে, একটা অদ্ভুত ধরনের জাতীয়তাবাদ। 4 ছক্কা ভারতীয় প্লেয়াররা মারছেন আর তারা মুখে পেইন্ট করে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ওড়াচ্ছেন, তাতে কি হলো? তাতে কি দেশপ্রেম আর কি টকবগিয়ে ফুটে উঠল? কিন্তু ওই ম্যাচ দেখতে এসে কত পাকিস্তানি যে ফিরে যায়নি, ভারতে থেকে গেছে, তারপর বিয়ে শাদী করে নাগরিকত্ব নিয়ে নিয়েছে, এটা খেয়াল আছে? এগুলো তো সবই এখন বেরোচ্ছে। যাই হোক, অশ্বিনী উপাধ্যায়ের অনেক মামলা নিয়ে অনেক সময় সুপ্রিম কোর্ট তারা সদর্থকভাবে নিয়েছে, অনেক ক্ষেত্রে মামলাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব বিরক্ত প্রকাশ করেছে যে আরও অনেক কাজ রয়েছে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এদেশে যারা জন্মেছে স্বাধীনতার পরে, যারা জন্মেছে, যারা দ্বিজাতি তত্ত্বের এই নারকীয় নরসংহার দেখতে হয়েছে, যাদের বাড়ির অনেকে অভিভাবক মারা গেছে, এই সমস্ত জায়গায়, পাঞ্জাবে হয়েছে, বাংলায় হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় হয়তো হয়েছে, তাদের উপর কি জাস্টিসটা হলো স্বাধীনতার এই 75 বছরে? ক্লিয়ার কাট জাস্টিস চাই, ক্লিয়ার কাট। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। একটা দেশ কিভাবে তার নাগরিকত্ব প্রদান করবে, তার কি কি শর্তাবলী থাকবে, সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। যুদ্ধের এই পরিস্থিতিতে তাই এখন ভাবি, হঠাৎ করে আমেরিকা কেন বলছে ভারতকে একটু সংযত আচরণ করা উচিত? ব্রিটেন আরেক মন্ত্রণাদাতা, পাকিস্তানের এক সময় ভেরি প্যারে দোস্ত, তারাও নানা রকম সংযত আচরণ। এই সংযত আচরণটা বলতে কি এটাই বোঝাতে চাইছে তারা যে ভাই নিজের দেশে কিন্তু প্রশাসনের ভেতর ঢুকে গেছে এরা, আগে ওটা বার করো, তারপর তো যুদ্ধে যাবে। জানি তোমার শক্তি বেশি, জানি তোমার শক্তি আছে, কিন্তু যদি অভ্যন্তরটা এরকম ইমপ্লোড করে যায় তখন কি হবে? কারণ অনেকে কিন্তু ছুরি ছানিয়ে বসে আছে। পেহেলগাঁও কাণ্ড সেই দিকে কিন্তু ইঙ্গিতটা করেছিল। প্রথম দিন থেকে এই কথাটাই বলেছি যে স্থানীয় প্রশাসন, স্থানীয় স্তর থেকে যদি না সহযোগিতা পাওয়া যায় এত বড় কাণ্ড ঘটে না। সমস্ত ইনফরমেশন ছিল, হতেও পারে বিভিন্ন ট্যুরিজম ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে বসে থাকতে পারে এরকম নানা রকম ছদ্মবেশী পাকিস্তানি, হতেই পারে, আমরা তো জানতে পারবো না যদি না এটা সরকার প্রশাসন এই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে। সংবাদ মাধ্যম যখন সুযোগ পেয়েছে সেই খবরগুলোকে সামনে নিয়ে এসছে এবং তার জন্যে গোসাও হচ্ছে। পাকিস্তানের একজন রাষ্ট্রদূত সোভিয়েত রাশিয়াতে বসে বলছে ভারতের সংবাদ মাধ্যম অত্যন্ত বিপজ্জনক আচরণ করছে। আপনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে সংবাদ মাধ্যমের পাঠ দিন, কি করা উচিত না উচিত, আহাম্মক কোথাকার। এই সমস্তগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বললাম। আদিল রাজা এর নাম, আদিল রাজা ছিল সাবেক পাকিস্তানের একজন মেজর। তিনি বলেছেন যে আলবাত স্থানীয় মানুষ এখানে ছিল, কারণ তিনি পাকিস্তান সেনাবাহিনীতে মেজর র্যাঙ্কে ছিলেন, তিনি জানেন হোয়াট ইজ হোয়াট। স্থানীয় মানুষজন ছিল, তাদের সক্রিয় সহযোগিতা ছিল। বারবার বলছে, এবং পাকিস্তান একদমই যুদ্ধের কোনো মুডে নেই। এই যে সমস্ত বাগাড়ম্বরগুলো করছে এটা নার্ভাস সিনড্রোমের লক্ষণ, এটা অনেকেই বুঝতে পারছে। কিন্তু যে তথ্যটা উঠে এলো সেই তথ্যটা কিন্তু খুব ভয়ঙ্কর তথ্য। এবং অনেকে যখন ধরা পড়ছে তারা বলছে পেহেলগাঁওতে যাদের রয়েছে তাদের ধরে ঠ্যাং ভেঙে দিন না, আমাদের কেন ধরতে এসছেন, আমরা তো ভারতবর্ষে বেশ ভালোই আছি। ভালো তো থাকারই কথা, ধর্মশালা তো।
তাই হিমাচল প্রদেশের ধর্মশালা শুধু নয়, গোটা ভারতবর্ষে মনে হয় এরকম অনেক ধর্মশালা আছে, নাম যাই হোক না কেন। এইভাবে তারা দেশের সম্পদ তারা আত্মসাৎ করেছে নানাভাবে। আমি কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য এই কথাটা বলতে চাইছি না। আমি এটাও বলতে চাইছি না যে বিশ্ব নাগরিকত্বের যে ধারণাটা রয়েছে তাকেও কখনো চ্যালেঞ্জ করছে না। এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়। ভারতবর্ষের দারিদ্র, ভারতবর্ষে যে অনেক ক্ষেত্রেই বহু মানুষের সুযোগ সুবিধার অভাবে তারা বঞ্চিত হচ্ছেন, অনেকে জীবন শেষ করে ফেলছে কিন্তু জানতেই পারল না যে তার এত প্রতিভা থাকা সত্ত্বেও সে কেন কোনো জায়গায় স্থির হতে পারল না বা একটা জীবনে কোনো দিন স্বর্ণালী বা রূপলি রেখার সন্ধান পেল না। এগুলো কি কারণ নয়? সারাক্ষণ ওই ধরনের ন্যারেটিভ যে সমস্ত আমাদেরকে কিছু দেওয়া হচ্ছে না, কিছু করা হচ্ছে না। এই দেশের মুসলমান অনেকে রয়েছেন, তারা মনে করেন এই দেশে হচ্ছে তারা বঞ্চিত, অথচ সেকুলার একটা দেশ তারা চান যে এখানে সেকুলারিজম থাকবে। কিন্তু যেই বলা যায় একটা দুটো প্রতিবেশী দেশে যে ইসলাম শাসন ব্যবস্থা রয়েছে সে ব্যাপারে তখন মুখে কুলুক, ওটা ওদের ব্যাপার। ওইসব দেশ নিয়ে আবার আলোচনা করার কিছু আছে? যা বাবা, আলোচনা করার কিছু নেই। তারা প্রতি মুহূর্তে ভারতবর্ষে সন্ত্রাসবাদকে প্রেরণ করেছে, আর স্থানীয় অনেক লোকাল এরা রয়েছে তারা সেই সন্ত্রাসবাদকে মদত দিয়েছে। আদিল রাজার ঘটনাটা বললাম, কোথাও একটা জায়গায় মনে হচ্ছিল এই যে জম্মু কাশ্মীরে যখন 370 ধারা ছিল, 370 যখন তুলে দেওয়া হলো তখন ফারুক আবদুল্লাহ খুব চিৎকার চেঁচামেচি করেছিলেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, তার বাবা শেখ আবদুল্লাহ, অনেকটা তার সক্রিয় একটা প্রয়াস ছিল যাতে কাশ্মীর ভারতবর্ষে থেকে যায়। এবং সেই সময় যে জম্মু কাশ্মীরে যে মুসলিম প্রজা সংখ্যায় বেশি ছিল, তাদের অবিসংবাদিত নেতা ছিলেন এই শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ কিন্তু চেয়েছিলেন যখন যে পাকিস্তানে যাওয়া নেই, যখন এটা জম্মু কাশ্মীর তার স্বাধীনভাবে সত্তা রাখতে পারছে না, তাহলে ভারতে থাকবে। কিন্তু তখন 370 আরও কতগুলো ধারা সংবিধানে উল্লেখিত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই এই 370 ধারা, যার মধ্যে তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতেন। সেই সময় যখন তুলে দেওয়া হলো, তারপরেও জম্মু কাশ্মীর যে পরিবর্তন হয়নি, সে অমিত শাহ যাই বলুন না কেন, কাশ্মীরে টেরোরিজম নয় ট্যুরিজম বেড়েছে, তার ঐতিহাসিক কথা। তার কিছুদিন পরে এই ঘটনা, টেরোরিজম আছে। এবং সেই বিসমিল্লাহ যে গলত থেকে গেছে, এই শুরুতে যে তথ্যটা বললাম সেই তথ্যই সেই দিকে ইঙ্গিত করছে। ফারুক আবদুল্লাহ বলেছেন মেহবুবা মুফতির দিকে আঙুল তুলেছেন। মেহবুবা মুফতি নাকি মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে যোগাযোগ স্থাপন করতেন। কার সঙ্গে যোগাযোগ করতেন সেটা নিয়ে বলেননি, তবে ইঙ্গিত যাদাবাদ দিয়ে দিয়েছেন। এবং মেহবুবা মুফতির সাথে কিন্তু বিজেপি জোট করে সরকার করেছিল, এটা আমরা কেউই ভুলে যাইনি। মেহবুবা মুফতির দিকে আঙুল তুলেছেন এবং তার সাথে এটাও বলেছেন যে মেহবুবা মুফতির কিছু আচরণ অত্যন্ত সন্দেহজনক, এবং আমরা আগেও পাকিস্তানের সঙ্গে চাইনি, এখনও চাইছি না, ভবিষ্যতেও চাইবে না। এবং কাশ্মীর হবে ভারতের মুকুট, এটা হচ্ছে ফারুক আবদুল্লাহর স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টের পর গোটা দেশ জুড়ে একটা বলা যায় ভূমিকম্প তৈরি হয়ে গেছে। এবং তার আগে 24 ঘন্টা আগে তার ছেলে, যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী আমার আবদুল্লাহর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। বৈঠকে কি কথা এসেছে সেটা কেউ এখনো জানতে পারেননি, কেন কোনো রকম সংবাদ মাধ্যমকে ব্রিফ দেওয়া হয়নি। কিন্তু বৈঠকের পরে পরেই আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পর বিমান বাহিনীর মহড়া জোর কদমে চলছে। এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যারা ছুটিতে ছিলেন তাদেরকে ডেকে নেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ছুটি ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ একটা সর্বাত্মক যুদ্ধে যাওয়ার আগে কি এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে। এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দেশে যারা বিভিন্ন সময় নাগরিকত্ব যাদের এখন পাকিস্তানে রয়েছে, যারা ভারতবর্ষে থেকে গেছেন এবং চোখে ধুলো দিয়ে থেকেছেন, তার কারণ মিস ইনফরমেশন এবং কোনো ইনফরমেশন নেই। বিভিন্ন প্রশাসন এখন তন্ন করে খুঁজে খুঁজে 1জন 2জন 3জন করে বার করছেন। কিন্তু অশ্বিনী উপাধ্যায়ের যে তথ্য সেটা তো আমি আগেই বলেছি। এইভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে তো নিঃসন্দেহে একটা সমূহ বিপদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই বিপদকে অতিক্রম করতে গেলে ভারতকে এখন সংযতভাবেই পদক্ষেপ নিতে হবে। কেননা সংযত পদক্ষেপের এটাই কারণ
যে এটা যদি হয়, যদি অভ্যন্তরের পরিস্থিতিকে হঠাৎ গোলযোগ তৈরি হয়ে যায়, তাহলে একটা অন্য ধরনের বিপদ তৈরি হবে। শুরু থেকে যা বলেছি, এখন অবশ্য এটা অনেকটা রেকটিফাই হয়েছে। সীমান্তের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশকেও কখনো এক্ষেত্রে ছাড় দেওয়ার জায়গা নেই। তার কারণ সুযোগ পেলেই বাংলাদেশ কিন্তু বেশ কিছু রয়েছেন যারা কিন্তু পাকিস্তানের হয়ে ঝোল টানছেন। যেমন বিজেপির প্রাক্তন প্রধান, তিনি বলেছেন পাকিস্তানকে বাঁচাতে দরকার পড়লে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ছিনিয়ে নিতে হবে এবং এটা রীতিমতো কিন্তু ভারত সরকার এটাকে নজরে রেখেছে এবং তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, বলছে ও তো প্রাক্তন, ওর কথার কি মূল্য আছে। এরকম বিভিন্ন মাউথ পিস দিয়ে কিন্তু এরকম নানা রকম কথাবার্তা বিভিন্ন সময় বলা হচ্ছে, যে বলাগুলো অত্যন্ত বিপজ্জনক। এই বিপজ্জনক কথাগুলোর থেকেই কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোথায় কি হয়ে রয়েছে, জাল কতদূর অবধি বিস্তার করে রেখেছে। তাই এখন একটা ঐতিহাসিক মুহূর্ত। হয়তো এর জন্যে অনেক রকমভাবে ভারতবাসীকে আরও ধৈর্য এবং কষ্ট স্বীকার করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এর একটা ফয়সলা হওয়া উচিত। ভারতবর্ষে সিএ এনআরসির প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ। সিএর ক্ষেত্রে 2014 বলা হয়েছে, তারপরে কিন্তু ভাবুন যে এখনও বাংলাদেশে 7.69 যে হিন্দু সমাজ তারা কি অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন, অথচ 1.5 কোটির মতো বাংলাদেশ থেকে ঢুকে বসে আছে। তারা কারা সবাই আমরা জানি। ধর্মীয় আইডেন্টিটি নাই বা বললাম, বারবার বলতে এগুলো রুচিতেও বাধে, কিন্তু এটা এক ধরনের এমন একটা বৈষম্য, এমন একটা ভারসাম্যের অভাব তৈরি করছে যা কিন্তু যারা প্রকৃত অর্থে ভারতীয় তাদের জন্য একটা দুঃসময় না ঘনিয়ে নিয়ে আসে। ঈশ্বর করুন যাতে সেই দিন যাতে না আসে। তার জন্যই এত আয়োজন, এত বলা এবং এত কিছু বক্তব্য। শুধু এটাই প্রশ্ন, প্রশাসন কবে এগুলো নিয়ে জাগবে? কবে এই ক্রিকেট নিয়ে, বিনোদন নিয়ে, সিনেমা নিয়ে এই ন্যাকামোগুলো বন্ধ হবে? কবে বাণিজ্যের নামে এই ধরনের ছুটকারা দেওয়া হবে, নানা রকম ছাড়? যে যখন পারছে সে ঢুকে যাচ্ছে, তারপর নাগরিকত্ব নিয়েছে কি নেয়নি তারা থেকে যাচ্ছে, তারপর বলছে ডমিসাইল এটা দেখুন এত বছর রয়েছি, কেন আমি নাগরিক নই বলছে। তারপর যখন বড় ঘটনা ঘটে তারপর একটা মোমবাতি মিছিল। না না, এগুলো খুব অন্যায়, মানবতার অন্যায়, তারা জঙ্গির কোনো ধর্ম হয় না, জঙ্গি শুধু ধর্ম দেখে মারতে পারে, কিন্তু জঙ্গির কোনো ধর্ম নেই। কি ন্যারেটিভ! হা 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 হা, সত্যি। তাই এক সময় ভাবি যে আদিল রাজা কি বলেছেন। মেজর সাহেব বলেছেন পাকিস্তানের গোলা বারুদ নেই, অত লিমিটেড, গোলা বারুদ কিনতে গেলে প্রচুর টাকা লাগে, এ অবস্থা নেই। বিমান অনেকগুলো রয়েছে, অত্যন্ত পুরনো টেকনোলজিতে অনেক পিছিয়ে রয়েছে, সবইতেই পিছিয়ে রয়েছে। তাহলে ভারত কেন সর্বাত্মক এই যুদ্ধের আয়োজন করে যাচ্ছে কিন্তু যাচ্ছে না? কেন যত দিন যাচ্ছে 13 দিন অতিক্রান্ত? কেন বলছে সমস্ত ইউরোপের বিভিন্ন দেশ, মায় আমেরিকা পর্যন্ত, তারা বলছে যে ভারতকে যেন সংযত আচরণ করে। সংযত আচরণ করতে অনেক কিছুই বোঝায়, তার ইঙ্গিত দিয়ে দিলাম যে বিভিন্ন জায়গায় সেগুলোকে আগে টাইট করুক, সংযত আচরণ করুক, দরকার পড়লে যুদ্ধকে তো বিভিন্ন সময় আবাহন করাই যায়। আর যখন পাকিস্তান বা বাংলাদেশের মতো দুটো সুন্দর প্রতিবেশী আছে, যুদ্ধ লাগাতে তো বেশিক্ষণ সময় নয় না, শুধু প্রস্তুত থাকতে হবে। এইভাবে একটা সমরসজ্জা, একটা উইপানাইজড একটা মহান সভ্যতাকে করে দিয়েছে। কারা করেছে? মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু হয়েছে, বারবার এই কথাটা বলবো। মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু হয়েছে, পরে দ্বিজাতি তত্ত্ব এই জায়গাটা করেছে। একসাথে নাকি থাকা যায় না, মুসলমান কি করে হিন্দুর সাথে একসাথে থাকবে? অথচ সীমান্ত পেরিয়ে এসে কেউ 41, কেউ 37 বছর থাকা যাচ্ছে। এই দ্বিচারিতাকে অবলম্বন করে একটা দেশের বিভিন্ন প্রজন্মের সাথে ফাঁকি দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই বরদাস্ত নয়। আজ এই পর্যন্তই থাকছি, তবে আরও কিছু বিস্তৃত তথ্য ইনফরমেশন নিয়ে অ্যাকশন রিয়াকশানে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে তুলে ধরব এবং আপনারা আপনাদের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন।